প্রথমে একটা জিনিস দেখো, দক্ষিণবঙ্গে অবস্থিত অন্যতম মেডিকেল কলেজ কোনটি? তোমরা দেখো এই জিনিসটি যখন আমি হুবহু আমি কখনো বলি নাই যে শেরেবাংলা মেডিকেল কলেজ দক্ষিণবঙ্গের কোথায়? সরি, একটু সময় দাও। যেমন এটির প্রশ্নটির উত্তর হলো যে শেরেবাংলা মেডিকেল কলেজ। এখন ব্যাপারটা হচ্ছে এটা আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম, সেটি হচ্ছে শেরেবাংলাকে যখন আলোচনা করছিলাম, শেরেবাংলা একে ফজলুল হক তিনি অবিভক্ত বাংলার ১ম মুখ্যমন্ত্রী আমরা বলছিলাম এবং তার বাড়ি যে হচ্ছে বরিশালে, এটা কিন্তু আমি বারবার হচ্ছে আমার ক্লাসে বলছিলাম। যখন ক্লাসটা নিচ্ছিলাম ওই টপিকের। এবং আমি বলছিলাম যে উনি কিন্তু এই বরিশালের ছেলে, উনি এখান থেকে কলকাতায় গিয়ে মেয়র হয়েছিল। ঠিক আছে? তো যেহেতু উনার বাসা বরিশাল এবং বরিশালেই কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজটা। ডিপ্লোমার প্রশ্নটা আমি দেখছি যে সাধারণ জ্ঞানের প্রশ্ন একটু বেশি ইজি হয়েছে। আর বিএসসি নার্সিং এর যে সাধারণ জ্ঞানের প্রশ্ন, এটা আসলে স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। হয়তো এর থেকে অন্য সাবজেক্টগুলো সহজ হতে পারে। আমি বলব যে সাধারণ জ্ঞানের প্রশ্নটা বিএসসি নার্সিং এর জন্য খুবই স্ট্যান্ডার্ড ছিল। সেন্স যাদের ভালো আছে তারা বেশি প্রশ্নগুলোর উত্তর করতে পেরেছে। আচ্ছা, এখানের মধ্যে দেখো কি বললাম? শেরেবাংলা মেডিকেল কলেজ এটি হলো যে দক্ষিণবঙ্গে অবস্থিত। কারণ বরিশাল কিন্তু দক্ষিণবঙ্গের একটি অংশ। আচ্ছা, এরপরে আমরা যাই দ্বিতীয় প্রশ্নটি। সেটি হচ্ছে যে আণবিক গুণাবলী থেকে এই প্রশ্নটা আসছে। দেখো, এসএসসি পরীক্ষার পূর্বে মায়ের মৃত্যু হলে ইয়ামিনের উচিত। ইয়ামিন একজনের নাম। তোমরা জানো যে এসএসসি পরীক্ষার আগে তার মায়ের মৃত্যু যদি হয়ে থাকে বা হলে তাহলে সে কি করবে? তার করণীয়টা কি? ৪ টা অপশন ছিল এই মানবিক গুণাবলীর প্রশ্নটার মধ্যে। প্রথম যে অপশনটি সেটি হচ্ছে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া। এটা অপশন ১। ২ নম্বর অপশন হচ্ছে বন্ধুদের সাথে সময় কাটানো। ৩ নম্বর অপশন হচ্ছে প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিজ্ঞা হওয়া। আচ্ছা, আরেকটি অপশন হচ্ছে যে পরীক্ষা বাদ দেয়া। দেখো, একজনের মানে ধরো যে মা মারা গেছে, এইজন্য পরীক্ষা বাদ দিতে হবে। এটা একদম খুব বেশি আবেগী বিষয় একটা ডিসিশন হিসাবে। মানে আসলে তো মানুষ মরে যাবে, এ ধরনের বা কোনো ধরনের দুর্যোগ আসবে, এটাকে সামলিয়ে হচ্ছে আমাদের সামনের দিকে এগোতে হবে। এটাই হচ্ছে যে সাধারণ একটা মানে একদম একটা কমন সেন্স এর কথা আরকি। তো ব্যাপারটা হচ্ছে পরীক্ষা বাদ দেয়া এটা তো প্রশ্নই আসে না। পরীক্ষা কেন বাদ দেবে? আরেকটি ১ম এ দেখো যে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া, মানে বন্ধুদের সাথে সময় কাটানো, সব বাদ দিয়ে মা মারা গেছে এজন্য বন্ধুদের সাথে সময় কাটাবে। এটাও আসলে ওয়াইজ কোনো ডিসিশন হবে না। এখন অনেকে যেটা করছো তোমরা এই এ আর সি নম্বরের মধ্যে এসে কনফিউজড হয়ে গেছো। পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া, এইটা হবে নাকি প্রতিকূলতার বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞা হওয়া সেটি হবে। দেখো, শুধু পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ নেওয়া এটিই যে তার সিদ্ধান্ত হবে তার থেকে বড় বিষয় হচ্ছে একজনের যদি মা মারা যায় তাকে কিন্তু অনেক বিষয় হচ্ছে যে ওই মানে ধরো ওই সময় তার মন ভেঙে গেছে, তার হচ্ছে যে মানসিকভাবে সে ডিসঅর্ডার, হ্যাঁ, তার পরীক্ষাও তাকে বসতে হবে, আবার তাকে শক্তও হইতে হবে। এই সামগ্রিক বিষয়গুলো মিলে এর থেকে সি নম্বর অপশনটা বেশি প্রাসঙ্গিক। সেটা কি? প্রতিকূলতার বিরুদ্ধে তাকে দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে। এটিই হলো এখানকার উত্তর। আমি কিন্তু পরীক্ষায় যখনই হচ্ছে যে তোমাদের এই মানবিক গুণাবলী সংযোজন করা হয়েছে তোমাদের প্রশ্নে, তোমাদের পরীক্ষার সিলেবাসে, তখন থেকেই কিন্তু আমরা যে ক্লাসগুলো দিচ্ছিলাম, আমি কিন্তু বারবার বলছিলাম যে সেন্স গুলো ডেভেলপ করতে হবে। মানে ধীরে, ধীরে আমাদের চিন্তাগুলোকে হচ্ছে আরো বেশি প্রাগ্রসর করতে হবে। সেই বিষয়ের লক্ষ্যে কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন ক্লাস নিয়েছিলাম। সেখানে আমি বারবার কিন্তু আমাদের কিভাবে হচ্ছে ওই চিন্তাগুলো হচ্ছে আরো বেশি গভীর করা যায়, সেগুলো অনেকগুলো প্রশ্ন সমাধানের প্রেক্ষিতে কিন্তু আমি হচ্ছে যে ডেভেলপ করে দিয়েছিলাম। এবং সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হয় যে তোমরা অনেকেই এই প্রশ্নটার সঠিক উত্তর করতে পেরেছো। হয়তো কেউ ২ ১ টা ভুল হতে পারে। তবে মেইন উত্তর হচ্ছে যে এটার ২ নম্বরটা। এটা কিন্তু এ হবে না। এটি কিন্তু এ হবে না। একজন বলছে বি দাও, না বি হবে না। বন্ধুদের সাথে সময় কাটানো এটি উত্তর হবে না। যারা গ দিয়েছো তাদেরটা হইছে। ওকে। এরপরে দেখো ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত শব্দ। দেখো, এই ক্রিকেট যখন আমরা পড়িয়েছিলাম তখন অনেক বিষয় নিয়ে কথা বলেছি। দেখো, যেমন ওভার, ৬ বলে ৬ বলে যে ১ ওভার হয়, এটা কিন্তু সবার একটা বেসিক জায়গা। হয়তো মেয়েরা এই বিষয়টার সাথে পরিচয় আছে কিনা, বাট ছেলেরা কিন্তু এই বিষয়টার সাথে বেশি পরিচিত। এনিওয়ে, আমার মনে হয় যে তোমরা ওভার শব্দটি এটি কিন্তু হচ্ছে যে ক্রিকেটের সাথে সম্পর্কিত। এটা তোমাদের জানার কথা। যেমন গোল হচ্ছে যে ফুটবলের সাথে সম্পর্কিত, ঠিক ওভার হচ্ছে যে অফসাইড ফুটবলের সাথে, কিন্তু ওভার হচ্ছে ক্রিকেটের সাথে। ওকে, এটাও তোমরা হচ্ছে যে ঠিক অনেকেই উত্তর করতে পেরেছো, রাইট? সবই তাই বলতেছো। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখি। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। এই প্রশ্নটা একদম কমন সেন্সের একটা ব্যাপার। আমি যখন বলছিলাম যে তোমরা জানো যে ৩০ টা জেলা কিন্তু ভারতের সীমান্তবর্তী জেলা আমাদের বাংলাদেশের। এটি আমি ক্লাসে বলছিলাম। কিন্তু ৩০ টা জেলা আমি গুণে কখনো বলি নাই। কিন্তু আমি এটা বারবার বলছিলাম যখন হচ্ছে বাংলাদেশের মানচিত্র আকায়ে নদীগুলো যখন হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছে, আমি যখন এভাবে বলতেছিলাম তখন কিন্তু বলছিলাম, দেখো পদ্মা নদীটি বাংলাদেশের রাজশাহী জেলার
মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। এইভাবে বারবার বলছে রাজশাহী জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। কোন নদী? পদ্মা নদী। দেখো আমি কিন্তু বলেছি যে পদ্মা মানে রাজশাহী জেলার ভেতর দিয়ে এভাবে বলেছিলাম যে পদ্মা ১ম এ তোমার হচ্ছে যে কি বলে চাঁপাইনবাবগঞ্জে ঢুকেছে। তারপর বের হয়ে গেছে। বের হয়ে গিয়ে আবার সে মানে বাংলাদেশে ঢুকেছে কোন জেলা দিয়ে? রাজশাহী জেলার ভেতর দিয়ে। এর মধ্য দিয়ে তোমাদের বোঝা হয়ে গেছে যে রাজশাহী একটি সীমান্তবর্তী জেলা। তো এটাও আসলে ক্লাসের ভেতরকারই আলোচনা। যাদের সেন্স এবং যাদের চিন্তা খুব গভীরের ছিল বা মোটামুটি রিলেট করতে পেরেছো ওই বিষয়টার সাথে, তারা এটা অবশ্যই পেরেছো যে এটা রাজশাহী। আমার মনে হয় এটা পারার কথা। অনেকে পেরেছো, ঠিকই পেরেছো। আরেকটা দেখো যে ও আচ্ছা, আরেকটা বিষয় দেখো ঝালকাঠি হচ্ছে যে বরিশালে, যে বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। তো ঝালকাঠিটা হবে না। টাঙ্গাইল হচ্ছে ঢাকা জেলার মধ্যে। টাঙ্গাইলের ঢাকা জেলার সাথে আর বরিশাল বিভাগ আর ঢাকা বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। তো ঝালকাঠি বরিশাল বিভাগের মধ্যে, টাঙ্গাইল হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে। ফরিদপুর হচ্ছে তোমার হলো যে ঢাকা বিভাগের মধ্যে। তার মানে এই ঢাকা এবং বরিশাল বিভাগের যে ৩ টা জেলা, এটার সাথে তো কোনোভাবেই সীমান্তবর্তী জেলা মানে ভারতের হবে না। তাহলে রাজশাহী হচ্ছে আ সীমান্তবর্তী জেলা যেটির সাথে ভারতের সীমানা আছে। তাহলে আমরা এ নাম্বার অপশনটা দাগালাম। এরপরে দেখো ব্রেইল ভাষা ব্যবহারকারীরা, এটা নরমালি হচ্ছে ব্রেইল সম্বন্ধে তোমাদের পাঠ্যপুস্তকে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। যেমন হচ্ছে বাংলার যখন ভাষার আলোচনা, সেখানে এটা একদম কমন সেন্স থেকে প্রশ্নটা আসে। যে ব্রেইল পদ্ধতির মাধ্যমে কিন্তু হচ্ছে যারা তোমার দৃষ্টি প্রতিবন্ধী, হ্যাঁ? তারা কিন্তু হচ্ছে আ ব্রেইল পদ্ধতির মাধ্যমে পড়ালেখা করে। ঠিক আছে? একজন ব্রেইল এক ভদ্রলোক। তিনি এই সিস্টেমটার আবিষ্কারক। তার নাম অনুসারে কিন্তু ব্রেইল প্রসিডিউর অথবা ব্রেইল প্রক্রিয়া বা ব্রেইল পদ্ধতির উদ্ভব হয়, ডেভেলপ হয় এবং ওইটা অনুযায়ী যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা কিন্তু ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে। হ্যাঁ? এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে এটা আমরা বলব কি? এটা হচ্ছে প্রতিবন্ধীদের হচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধীদের হচ্ছে এটা একটা ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে যে এটা কিন্তু আমি বললাম, এটা বিভিন্ন ক্লাসে একদম ছোট ক্লাসগুলো থেকে তোমরা যখন পড়াশোনা করে আসছো, তখনই এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। আচ্ছা, এটা দৃষ্টি প্রতিবন্ধী গেল। এর পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রে ভাই। আমি বারবার যখন অর্গানাইজেশন গুলো পড়াতাম ক্লাসে, আমি বারবার বলছি যে ভাই তুমি আগে হু পড়ো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমি কতবার যে লেখাইছি, ঠিক আছে? যে এটার কোনো মানে ইয়াত্তা নেই। আমি অনেকবার লিখিয়েছি। তো এটা তোমরা জানো যে এটা হচ্ছে জেনেভায়, ঠিক আছে? সুইজারল্যান্ডের জেনেভায় এর সদর দপ্তর। বহুবার আমি এটা পড়িয়েছি। তোমরা এটা সবাই ভালোমতো জানো। ওকে। আচ্ছা, আরেকটি জিনিস দেখো, সেটি কি? মমতাজ মহল। ভাই আমি সেদিন এই যে মুঘল আমল পড়ালাম। যারা ক্লাসে ছিল তাদেরকে বলছি। যারা ছিল না তারা তো আসলে তারা তো জানার কথাও না। অবশ্যই যারা ক্লাসে ছিল, আমি যখন মুঘল আমল আলোচনা করাচ্ছিলাম, তখন কিন্তু একদম আমি তোমার হচ্ছে যে সেই বাবর, আকবর থেকে শুরু করে সম্রাট শাহজাহান পর্যন্ত আমি কিন্তু পড়িয়েছিলাম। মানে ৫ জন যে হচ্ছে যে কি বলে? ওই যে ৫ জন যে মুঘল একদম টপ মুঘল সম্রাট যারা ছিল, একদম ক্ষমতাধর ছিল, তাদেরকে কিন্তু আমি বারবার পড়াচ্ছিলাম। ৫ থেকে ৬ জনকে পড়াচ্ছিলাম। এবং পড়ানোর সময় আমি যখন শাহজাহান পড়াচ্ছিলাম, তখন কিন্তু আমি হচ্ছে মমতাজ মহল নিয়েও কথা বলেছি। যে মমতাজ মহল, তারপরে হচ্ছে সম্রাট শাহজাহানের যে পুত্র যেমন আওরঙ্গজেব, দারা, সুজা এদেরকে নিয়েও কিন্তু আমি আলোচনা করছিলাম। এবং মমতাজ মহল এবং নূরজাহান, নূরজাহানও হচ্ছে যে সম্রাট শাহজাহানের ওয়াইফ ছিল। মমতাজও হচ্ছে যে সম্রাট শাহজাহানের ওয়াইফ ছিল। এবং মমতাজ মহল যেটা আগ্রায় যেটা অবস্থিত আরকি, সেটা নিয়েও কিন্তু হচ্ছে আমি বহুবার হচ্ছে যে কথা বলেছিলাম। এবং ওই সেন্স থেকেই তুমি জানো যেহেতু মমতাজ একজন নারী, তার মানে কি? তিনি সম্রাজ্ঞী। মুঘল সম্রাট যদি হয় সম্রাট শাহজাহান, তার ওয়াইফ কি হবে? মুঘল সম্রাজ্ঞী হবে। ঠিক আছে? এইটা কিন্তু সেন্স থেকেই মানে তোমাদের প্রশ্নটার উত্তর করার কথা। আমার মনে হয় যে তোমরা এটা পেরেছো। আরেকটি বিষয় হচ্ছে, তবে আমি আবারও বলি, তোমাদের বিএসসি ইন যে নার্সিং, তাদের জন্য কিন্তু সাধারণ জ্ঞানটা আসলে স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। এর থেকে ডিপ্লোমার প্রশ্ন সাধারণ জ্ঞানের ইজি হয়েছে। তা আমি অনেকের সাথে কথা বলে বুঝলাম। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে কি? সেটি হচ্ছে যে একজন রোগী, ভালো করে বুঝো, বারবার এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছিলাম। একজন রোগী তার রোগ বিষয়ে যথাযথভাবে সমস্যা প্রকাশে অক্ষম। ধরো যে একজন রোগী আসছে, সে সঠিক মতো তার রোগের বিষয়টি ডক্টরকে বলতে পারতেছে না অথবা নার্সকে বলতে পারতেছে না। তার ভাষা দিয়েও বোঝাতে পারতেছে না। সে ক্ষেত্রে একজন সেবাকর্মীর বা একজন নার্সের আচরণ কেমন হবে? তার মানে কিরকম আচরণ হবে? তুমি একজন নার্স, একজন রোগী আসছে, সে ঠিকমতো তার ভাষাই বোঝাতে পারতেছে না। তুমি কি করবা তখন? তুমি কি অন্যের ঘাড়ে চাপিয়ে দিবা বিষয়টা? এটা তো একদম একটা ফাউল একটা অপশন। এটা তো তুমি জানো যে এটা হবেই না। তারপরে কি হবে? অযথা সময় ব্যয় না করে অপেক্ষায় থাকা অন্যদের প্রতি তুমি নজর দিবা? এটাতে কিন্তু অনেকে হয়তো এখানে থেমে গেছো যে এটা হবে কিনা। না, এটাও হবে না। কেন হবে না আমি বলছি। তুমি একটু পরে বুঝে যাবা যে এটা কেন হবে না। যেটুক বোঝা যায় তার ভিত্তিতে তুমি সেবা দিবা, যতটুকু বুঝছো? না, আরো একটু তোমাকে অপেক্ষা করতে হবে। তোমাকে কি করতে হবে? যে এর ভেতরে তুমি একটু সময় নিবা। যথেষ্ট সময় নিয়ে তার বক্তব্য বোঝার চেষ্টা করা। তখন তুমি ভাববা যে তাহলে কি অন্য যে রোগীগুলো লাইনে ছিল তাদের কি ডিস্টার্ব হবে কিনা? না, ওই সময় তোমাকে প্রফেশনালিজম এর জায়গা থেকে যেহেতু উনার ভাষা তুমি বুঝতেই পারতেছো না, একটু সময় নিবা।
তাহলে তুমি বলবা যে আপনি একটু পরে আসেন, আপনাকে একটু পরে আমি সময় দিচ্ছি। বাট যথেষ্ট টাইম নিয়ে কিন্তু তাকে তার ভাষা তোমাকে বোঝার ট্রাই করতে হবে। কারণ ওই যে বলছি, রাইট, এই যে সবাই পারছো। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই এটার উত্তর করতে পারছো। এইটা হবে। তাহলে এই ৩ টা অপশন হবে না। তারপরে দেখো, বাংলাদেশের রেল লাইন সংযোগবিহীন জেলাগুলোর অন্যতম কোনটি? ওকে, ফাইন। এখানে দেখো আমি কিন্তু যখন হচ্ছে আমরা ওই যে যোগাযোগের কোনো একটা ক্লাসে, এই ক্লাসটা খুব বেশি পড়াইনি। এই ক্লাসটার ইম্পোর্টেন্স খুব কম ছিল। এটা আমি স্বীকার করি। কিন্তু যারা একটা ক্লাসই হয়েছিল, এটাতে যারা ছিলা তারা হয়তো বলতে পারবা, যখন হচ্ছে রেল সংযোগটা বোঝাচ্ছিলাম, ডুয়েল গেজ, তারপর ব্রড গেজ, ওই সময়ে আমরা কিন্তু বারবার বলছিলাম যে ঢাকা জেলায় কিছু ঢাকা বিভাগে কিছু জায়গা আছে যেখানের মধ্যে রেল সংযোগ নেই। তার মধ্যে আমি মানিকগঞ্জের কথাটা হয়তো মানে হুবহু বলি নাই। এটা একটু তোমাদের জন্য হয়তো ট্রিকি হতে পারে। এটা মানিকগঞ্জে। এটা আমাদের বইয়ে তুমি ঘাটলে হয়তো পেয়ে যাবা। বাট আমি হয়তো ক্লাসে এটা আলোচনা করিনি। এনিওয়ে, বাট সুনামগঞ্জে রেল আছে এবং ঝিনাইদহে রেল আছে, নওগাঁতে রেল আছে। মানিকগঞ্জে আসলে রেল যোগাযোগ নাই। সেখানে কিন্তু রেল নাই। আমার মনে হয় যে কমন সেন্স, আমি যেভাবে বারবার ওই যে মানচিত্র আঁকায় বিভিন্ন সময় ক্লাসে কেন মানচিত্র আঁকায় পড়াই আমি? তার কারণ হচ্ছে যে তোমাদের সেন্স গুলো যেন বারবার ডেভেলপ হয়। এই সেন্স থেকে আমার মনে হয় যে তোমরা হয়তো অনেকেই উত্তর করতে পেরেছো এটা মানিকগঞ্জে আসলে রেল যোগাযোগ নেই। তারপরে দেখো, সহকর্মীর নার্স, সহকর্মী নার্স, তুমিও নার্স, তোমার আরেক তোমার যে সহকর্মী সেও নার্স। ঠিক আছে? এটাই তো সহকর্মীর মানে সংজ্ঞা। যে তুমি একসাথে কাজ করতেছো, তোমার সহকর্মী সেও নার্স। সে ভুল ওষুধ দিতে উদ্যত হলে তুমি দেখতেছো যে একজন রুগীকে সে ভুল ওষুধ দিচ্ছে। এখন তুমি কি করবা? সে যদি ভুল ওষুধ দেয়, তুমিও নার্স, তুমি বুঝতেছো ভুল ওষুধ দিচ্ছে। তাহলে তোমার দায়িত্বশীল আচরণটা কেমন হবে? সেটাকে উপেক্ষা করা মানে কি? কাউকে তুমি ইগনোর করবা? ওকে ইগনোর করবা? না, এটা হবে না। এটাও তো ফাউল একটা উত্তর। পরে আলোচনা করা। আরে ভাই, যদি ওষুধ দিয়ে ফেলে, ওই রোগী যদি হচ্ছে যে একটু পরে ভাত খেয়ে ওষুধটা খেয়ে ফেলে, কথার কথা। তারপরে তুমি হচ্ছে যে পরে এই সুবিধামতো সময়ে তুমি ওই নার্সকে বলবা তুমি ভুল ওষুধ দিছো। পরে দেখা গেল যে ওই ওষুধ খেয়ে মারা গেছে ওই রোগী। এটাও হবে না। তাহলে কি? তাৎক্ষণিক তার নজরে আনা, আরেকটা হচ্ছে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেয়া। ভাই কর্তৃপক্ষের, হ্যাঁ, এইখানে একটা ঝামেলা আছে। এইখানে একটা ঝামেলা আছে যে তুমি এই ২ টার মধ্যে কোনটা তুমি নিবা? কর্তৃপক্ষকে অভিযোগ করতে আমাদের দেশের যে সিস্টেম, কর্তৃপক্ষকে অভিযোগ করতে ওই রোগীকে দেখা গেল যে ওষুধ দিয়ে ফেলছে, তুমি কিছুই বললে না, রোগী মারা গেছে। না, তাৎক্ষণিকভাবে তার নজরে আনা যে না, এটা মনে হয় ভুল ওষুধ হচ্ছে, এটা দেয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। তো আমার এটার বেস্ট উত্তর হবে তাৎক্ষণিক তার নজরে আনা। ওই যে সহকর্মী, তাকে বোঝাতে হবে যে না, এটা একটু ভুল ওষুধ যাচ্ছে, এটাকে হচ্ছে একটু আমাদের এটা না দেওয়া উচিত। তখন কিন্তু সেও, তোমার সহকর্মী কিন্তু বুঝতে পারবে। ওকে, তাহলে এটা কিন্তু কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে ওই ভুল ওষুধে রোগী মারা যেতে পারে। সো এটাও কিন্তু হবে না। এটাও হবে না। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নটায় যাই। পরীক্ষায় অকৃতকার্য হওয়া, তিরস্কৃত হলে, হ্যাঁ, করণীয় কি? আচ্ছা, পরীক্ষায় ধরো যে তুমি পরীক্ষায়, আমাদের এখানে তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি অকৃতকার্য হচ্ছ। অথবা তুমি তোমার কলেজে ইন্টারমিডিয়েট যেখানে পড়ে আসছো, অথবা তুমি নার্সিং কলেজে তুমি পড়তে গেছো, তুমি ফেল করছো একটা সাবজেক্টে। তোমার টিচার যদি তোমাকে অপমান করে, সেটা সবার সামনেই হোক, পার্সোনালি হোক, এই বিষয়টা তাহলে তুমি কি করবা? তখন তোমার উচিত কি? তুমি এটা কি অপমান বোধ করবা? না, এটা তোমার ভুল হতেই পারে। ভাই, একজন মানুষ অকৃতকার্য হতে পারে। তার জন্য কি তাকে তাকে একজন টিচার অপমান করবে? মানে তুমি কি করবা? শিক্ষার্থী কি করবে? মানে তুমি কি টিচারকে কি করবা? তুমি অপমান করবা? না, তুমি কি নিজেকে অপমান বোধ করবা? যে আমি অপমান হলাম, না, এটা করা যাবে না। কি করতে হবে? তুমি তুমি কি এটাকে ইতিবাচক হিসেবে দেখবা? তোমাকে যদি একজন শিক্ষক তোমাকে যদি এই ফেল করছো কেন এটা নিয়ে যদি তিরস্কার করে, আমার কাছে মনে হয় যে এটা ইতিবাচক হিসেবে দেখার বিষয় নয়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তুমি কি অভিভাবককে জানাবা? তোমার অভিভাবককে তুমি যদি জানাও, তাহলে তুমি যে একজন ব্যক্তি হয়ে বড় হচ্ছ, তোমার তো কোনো স্বাতন্ত্র্যতা থাকলো না। তোমাকে তো একজন সচেতন নাগরিক হিসেবে একটা নাগরিক, তো তুমি যদিও হচ্ছে ছোট মানুষ তখন পর্যন্ত, বা 5 এর একটা বাচ্চাও হইতে পারে। কেউ ফেল করছে, তার কি করণীয়? আমার মনে হয় মানে এটার সবথেকে উপযুক্ত উত্তর হচ্ছে প্রতিবাদ করা। যে আমি ফেল করতে পারি কিন্তু আপনি আমাকে তিরস্কার করতে পারেন না। হ্যাঁ, একজন টিচার তো ভালো বুঝে। ছোট একটা বাচ্চা ফেল করছে বা একটা ইন্টারমিডিয়েটের ছাত্রী ফেল করেছে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা মেয়ে ফেল করছে, ছেলে ফেল করছে, তাকে বুঝাতে হবে যে এই মানে তিরস্কার করা কোনোভাবেই টিচারের শোভনীয় কাজ হবে না। সুতরাং ওই শিক্ষার্থীকে প্রতিবাদ করতে হবে। হয় টিচারকে বলতে হবে যেটা আপনি এভাবে বলতে পারেন না, অথবা সে ওখান থেকে বের হয়ে ওই প্রতিষ্ঠানের প্রধানকে প্রতিবাদ করবে যে আমি ফেল করছি, এজন্য কেন আমাকে একজন শিক্ষক এভাবে তিরস্কার করবে? এটার উত্তর হবে সি। ঠিক আছে? এই ৩ টা হবে না। আমার মনে হয় যে অভিভাবককে জানানো। অভিভাবকরে জানাবা কেন রে ভাই? তুমি সচেতন না নরমালি? আচ্ছা, যদি 1, 2, 3, 4 এর বাচ্চা হয়, সেক্ষেত্রে একটা ব্যাপার। কিন্তু নরমালি যেহেতু তুমি কোন ক্লাসের, এটা হচ্ছে ব্যাপার যে এটা কোন ক্লাসের স্টুডেন্টদের জন্য দিছে। এটা কিন্তু কোনো 1, 2, 3, 4 এর বাচ্চার জন্য এই প্রশ্নটা নয়। কারণ তুমি যেহেতু একজন শিক্ষার্থী, ইন্টারমিডিয়েট পাস করে আসা,
যারা পরীক্ষক তারা প্রশ্ন করেছে তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমার মতো স্টুডেন্ট যদি ফেল করো তাহলে তোমার কি করণীয়? তুমি বোঝো না তোমার বয়স তো প্রায় 18 হয়ে গেছে। তুমি অবশ্যই এটার প্রতিবাদ করবা। অভিভাবকরা জানালে তো তুমি তো তাহলে একবারে ছোট বাচ্চা। ঠিক আছে? অবশ্যই তোমার এটা প্রতিবাদ করতে হবে। এটা উপযুক্ত উত্তর আমার কাছে মনে হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আরেকজনের সাথে কথা বললাম। আরেকজন অভিজ্ঞ শিক্ষকের সাথে তিনি বলছেন যে ইতিবাচকভাবে দেখা এইটাও হতে পারে। তবে আমার কাছে মনে হলো যে এইটার থেকে আমার কাছে কেন জানি মনে হয় যে এইটা বেশি উপযুক্ত। আর যদি এটা নেয়, সেক্ষেত্রে আসলে তো আমরা বুঝবো না যে আসলে কোনটা উত্তর নেবে। তবে আমার কাছে মনে হচ্ছে সামগ্রিকভাবে প্রতিবাদ করা এই উত্তরটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য, উপযুক্ত। আচ্ছা, আরেকটা যদি A দিয়ে থাকো, যদি কোন কারণে A উত্তরটা নেয় তাহলে তারা প্লাস মার্ক পেয়ে যাবা। আমার কাছে মনে হচ্ছে যে এই উত্তরটা C বেশি মানে গ্রহণযোগ্য আরকি। হতে পারে যদি A কোনভাবে নেয় তাহলে তো তুমি ১ মার্কস পেয়ে যাবা। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, খেলার খেলায় অংশ নিতে, খেলায় এটা হবে। খেলায় অংশ নিতে ইচ্ছুক একজন প্রতিবন্ধী শিশুকে অন্য শিশুরা খেলায় অংশ নিতে অস্বীকৃতি জানালো। হতাশ হয়ে শিশুটি মাঠের এক কোণে একাকী বসে থাকলো। একজন দায়িত্বশীল দর্শকের উচিত কি হবে? তুমি খেলা খেলতে বাচ্চা খেলতেছে, তুমি ওখানে দর্শক হিসেবে দেখতেছো একজন প্রতিবন্ধী শিশু খেলতে চাইছে, তার যে সহপাঠীরা তারা তাকে খেলাতে নেবে না কারণ সে প্রতিবন্ধী। তখন ওই প্রতিবন্ধী শিশুটা হতাশ হয়ে মাঠের দর্শক সারিতে বসে আছে। তুমি তাকে তাহলে এই অবস্থায় কি করবা? তুমি দেখো, একজন প্রতিবন্ধী কিন্তু বিভিন্নভাবে হইতে পারে। সে মানসিকভাবে প্রতিবন্ধী হইতে পারে কিন্তু খেলার জন্য ফিট। হয়তো কথা বলতেছে না, বোবা, সেও কিন্তু প্রতিবন্ধী, তাই না? বা বধির, সেও কিন্তু প্রতিবন্ধী। কিন্তু সে খেলতে পারে। তার সুষম দেহ, সে খেলতে পারবে। বাট ওই যে কথা বলতে পারে না জন্য তাকে নেবে না। এটাও হইতে পারে। আবার দেখা গেছে যে সে মানে অল্প করে কোন জায়গায় তার হয়তো কানটা কেটে যাওয়া অথবা হাতটা করা, তাই না? নাই। কিন্তু সে খেলতে পারবে অথবা মোটামুটি সে খেলতে পারুক আর নাও পারুক, যদি একবারে না পায়, তাও যদি হচ্ছে সে খেলায় অংশ নেয়, সে যদি দাঁড়ায় থাকে, তাও কিন্তু হচ্ছে বিষয়টা ঠিক। তার জন্য কিন্তু হচ্ছে যে বেশি এটা কিন্তু সম্মানের। তাকে আমরা এটা দিতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে উত্তরটা কি হতে পারে? সেটা হচ্ছে তুমি একজন সচেতন দর্শক হিসেবে যেটা করতে পারো, অন্য শিশুদের বুঝিয়ে তাকে খেলায় অংশ নিতে উদ্বুদ্ধ করা। এটা হচ্ছে বেস্ট উত্তর। এটাই উত্তর। এটাই উত্তর হবে। এরপরের প্রশ্নটা দেখো, সেটা কি? হার্ডিঞ্জ ব্রিজ সেতুটি। এই হার্ডিঞ্জ ব্রিজ নিয়ে তোমরা অনেকেই জানো। হার্ডিঞ্জ সেতুটি এটা কিন্তু আমাদের বইয়ে আছে। এটা আমাদের বই যদি তোমরা খোঁজো হার্ডিন সেতুটি যে নদীর উপর অবস্থিত তার নাম হলো পদ্মা। দেখো, ওই যে পদ্মা নদীটা বাংলাদেশের রাজশাহী জেলার ভেতর দিয়ে ঢুকেছে, সে কিন্তু ঈশ্বরদীর পাবনা হয়ে একদম কুষ্টিয়ার কাছাকাছি হয়ে কিন্তু গোয়ালন্দ রাজবাড়ী হয়ে কিন্তু সে কিন্তু চলে গেছে পদ্মাটা। তো পদ্মা নদীর উপরেই বেসিক্যালি এই রেল সেতু হার্ডিঞ্জ সেতুটি কিন্তু অবস্থিত। এর পরের প্রশ্নটা দেখো, সেটি কি ডাক্তার মিলন, শহীদ ডাক্তার মিলন যে আন্দোলনের সাথে সম্পৃক্ত তা হলো। হ্যাঁ, এটা নিয়ে তোমাদের খুব বেশি আলোচনা হয়নি, এটাও ট্রু। দেখো যে নরমালি ২০০০ কি বলে ২০২৪ এর যে গণ অভ্যুত্থানটা, এটা নিয়ে আমাদের সবথেকে বেশি আন্দোলন আলোচনা হয়েছে। তো ৯০ এর দশকে কিন্তু এরশাদ বিরোধী একটা আন্দোলন হয়েছে। ৯০ এর দশকে কি হয়েছে? এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে। ওই আন্দোলনে কারণ এরশাদ কিন্তু স্বৈরশাসক ছিল। সে প্রায় ১০ বছরের মতো ক্ষমতায় ছিল বা ৯ বছরের মতো। উনাকে আ কি বলে? উনাকে ক্ষমতাচ্যুত করতে ডাক্তার মিলন কিন্তু হচ্ছে যে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং উনি কিন্তু হচ্ছে গুলি খেয়ে মারা গেছিল। এইটা একটু আনকমন তোমাদের জন্য হয়েছে। তো আমার মনে হয় যে আ তোমরা কতটা এটা পেরেছো। এটা হবে হলো যে ৯০ এর গণ অভ্যুত্থানের উনি শহীদ হয়েছিলেন আরকি। ৯০ এর গণ অভ্যুত্থানে উনি শহীদ হয়েছিলেন। কে? ডাক্তার মিলন। এরপরে দেখো, আচ্ছা, এই হলো আমার সাধারণ জ্ঞানের আলাপ এখানেই শেষ। এবং আমি বলব যে সাধারণ জ্ঞানের সবথেকে বেশি ইজি হয়েছে ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে। তবে তোমাদের এটা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ছিল। এ পর্যায়ে হচ্ছে বাংলা সমাধান করাবে শিহাব।